পাকিস্তান শাসিত কাশ্মীরের ১৬ বছরের নিমরার ঘুম ভাঙে এক প্রচণ্ড বিস্ফোরণে, ভারতীয় এক মিসাইলের শব্দে। হতভম্ব হয়ে ছুটে আসে বাড়ির বাইরে, কিন্তু পা যেন জমে যায় মাটিতে। মাত্র কয়েক মিটার দূরের মসজিদে আঘাত হেনেছে সেই মিসাইল। তার চোখের সামনেই ভেঙে পড়ে মসজিদের একটি মিনার। কিন্তু যে ক্ষতটি তার নিজের শরীরেও লেগেছে, সেটা তখনও সে বুঝে উঠতে পারেনি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিমরা বলেন, আমার খালা আতঙ্কে চিৎকার করছিলেন। আমার জামাটার রং ছিল সাদা গোলাপি, কিন্তু তখন মনে হচ্ছিল কেউ যেন সেটা রক্তে ডুবিয়ে দিয়েছে। এরকম কিছু আমি আগে কখনো দেখিনি। তিনি আরো বলেন, আমি দৌড়াচ্ছিলাম, কিন্তু বুকের উপর হাত চেপে ধরেছিলাম। মনে হচ্ছিল হাত সরালেই সবকিছু বেরিয়ে আসবে। পরে জানা যায় এক টুকরো ধারালো ধাতব অংশ গেঁথে গেছে আমার হৃৎপিণ্ডের কাছাকাছি। এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানও গোলাবর্ষণ শুরু করে। এই পাল্টা হামলার মধ্যে পড়ে ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ এলাকার এক পরিবার পালাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়। ৭২ বছর বয়সী এম সুধান বলেন, যখন গোলাগুলি শুরু হলো, সবাই প্রাণ হাতে নিয়ে দৌড়াচ্ছিল। শিশুরা ভয়ে মা বাবার আঁচল আঁকড়ে ধরেছিল। আমরাও সিদ্ধান্ত নিয়ে পালাবো, কিন্তু রওনা হওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় একটি শেল এসে পড়ে গাড়ির খুব কাছে। ধারালো টুকরোগুলো ভেদ করে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। আমার নাতি ওখানেই মারা যায়। সবকিছু হারালাম আমরা, দুঃখ ছাড়া আর কিছুই বাকি নেই। আমি ভারত পাকিস্তানের দুটো যুদ্ধ দেখেছি, কিন্তু এমন তীব্র গোলাবর্ষণ কখনো দেখিনি। নিমরা আর সুধান দুজনেই সাধারণ মানুষ, কিন্তু তারা আটকে পড়েছিলেন ভারত পাকিস্তানের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষে। দুই দেশই বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু বিবিসির প্রতিবেদকরা নিয়ন্ত্রণ রেখার দুপারেই বহু মানুষের সঙ্গে কথা বলে জেনেছেন এই সংঘর্ষে বহু পরিবারই হারিয়েছে তাদের প্রিয়জনকে। ভারতের দাবি অনুযায়ী অন্তত ১৬ জন মারা গেছেন, আর পাকিস্তান বলছে তাদের ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, যদিও নির্ভুল সংখ্যা নিশ্চিত করা যায়নি। সুধান ক্ষোভের সঙ্গে বলেন, আগে থেকে তো কেউ সতর্ক করেনি যে বাড়িতে থাকতে হবে বা এলাকা ছাড়তে হবে। যদি জানানো হতো তাহলে আমরা অন্তত প্রস্তুতি নিতে পারতাম। বিশ্লেষকরা বলছেন, ভারত হয়তো আগে ভাগে কাউকে সতর্ক করেনি যাতে সামরিক অভিযানের পরিকল্পনা গোপন থাকে। তবে স্থানীয় কর্মকর্তারা এপ্রিলের পেহেলগাম হামলার পর থেকেই জনগণকে গ্রামের বাংকারগুলো পরিষ্কার রাখতে বলেছিলেন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে। ভারতের প্রথম মিসাইল ছোড়ার পরই শুরু হয় ড্রোন হামলা। নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশ থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয় হাজার হাজার মানুষকে। ভারতের হামলার লক্ষ্য ছিল পাকিস্তানের ৩টি বিমান ঘাঁটি, তার মধ্যে একটি রাওয়ালপিন্ডি, যেখানে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর। পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তা বলেন, সেদিন সীমারেখা অতিক্রম করা হয়েছিল। পাল্টা জবাবে পাকিস্তানও হামলা চালায় ভারতীয় সামরিক স্থাপনায়, আর একই সময় কূটনৈতিক স্তরে শুরু হয় তৎপরতা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, টানা বৈঠক, বিদেশি কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ফোন, আমরা মধ্যস্থতাকারীদের স্বাগত জানাই। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ইরান, যেই হোক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওই সময় অন্তত ১৭ জন বৈশ্বিক নেতা ও কূটনীতিকদের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের বিদেশ সচিব ডেভিড ল্যামি এবং রাশিয়ার মন্ত্রী সের্গেই ল্যাভরভ। টুইট বার্তায় জয়শঙ্কর জানান, সীমান্ত পারের উগ্রপন্থী হামলা ও পেহেলগামের হামলার মূল পরিকল্পনাকারীদের নিয়ে ভারত জোর আলোচনা চালিয়েছে। শেষ পর্যন্ত শনিবার বিকেলে আসে কূটনৈতিক সাফল্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দেন, দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব সহ আঞ্চলিক শক্তিগুলোর মধ্যস্থতা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ভারতের এক কর্মকর্তা বলেন, আমরা পাকিস্তানের ভেতরে কৌশলগত স্থাপনায় আঘাত হেনেছি। এটা দেখে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়েছিল।
ছবির মতো সুন্দর কাশ্মীর নিয়ে পর্যটনের যে মহাপ্রচার চালাচ্ছিল ভারত সরকার, পেহেলগামের এই হামলা সেই পরিকল্পনায় বড় আঘাত এনেছে। সরকারি সূত্র বলছে, আমরা হয়তো পর্যটকদের আগ্রহ দেখে খুব বেশি আশাবাদী হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ঝুঁকিপূর্ণ অধ্যায় পেরিয়ে এসেছি, কিন্তু আমরা ভুল করেছিলাম। এই 4 দিনের রক্তাক্ত সংঘাত আবারও দেখিয়ে দিল ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি কতটা নড়বড়ে আর সীমান্তের জীবন কতটা অনিরাপদ।